সব খবর, কম সময়ে সব খবর একসাথে আগামী 1 ঘন্টার মধ্যে সব ধরনের খবর জানিয়ে দেবার পাশাপাশি খবরটা যতখানি করে বলবো তাতে করে সব আপডেট একসাথে জেনে যেতে পারবেন। নিয়মিত এই আয়োজনে নুসরাত বৃষ্টি সবাইকে স্বাগত জানাচ্ছি। জীবাণুর বিরুদ্ধে নিরাপত্তায় হাতের কাছে যখন আছে সেফ হ্যান্ডস, চলুন কাজে হাত দিই আরো নিশ্চিন্তে। সেফ হ্যান্ডস, সেফ থাকুক অ্যাক্টিভ হ্যান্ডস। কাজী এন্টারপ্রাইজেস লিমিটেড। দেশে করোনায় মৃত্যু ও সংক্রমণের রেকর্ড আবারও ভাঙল। 24 ঘন্টায় প্রাণ গেছে 46 জনের। এ সময় নতুন আক্রান্ত শনাক্ত হয়েছে 3,471 জন। কোভিড-19 এ পর্যন্ত দেশে মৃত্যু হলো 1,095 জনের। মোট আক্রান্ত 81,523 জন। দুপুরে নিয়মিত ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে 24 ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে 15,990টি। পরীক্ষা অনুপাতে শনাক্তের হার 21.71%। মারা যাওয়া 46 জনের মধ্যে 37 জনই পুরুষ। নতুন করে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 502 জন। আর এখন পর্যন্ত মোট সুস্থ 14,073 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 21.16%। করোনার এই ক্রান্তিকালে শিশুদের মানসিক স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখার জন্য বাবা মাকে পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আমাদের শিশুরা বাড়িতে অনেক দিন ধরেই গৃহবন্দী হয়ে আছে, তাদের প্রতি আমরা যেন বিশেষভাবে যত্ন নেই। গৃহবন্দী থাকতে থাকতে তাদের হয়তো মেজাজের পরিবর্তন হতে পারে, সেদিকেও বিশেষভাবে খেয়াল দেওয়া দরকার যেন শিশুরা উত্তেজিত হয়ে না যায়। বিষয়টা তাদেরকে বোঝানো এবং তারাও যেন স্বাস্থ্য নিয়মগুলোতে অভ্যস্ত হয়ে যায়, সেই বিষয়ে আমাদের পিতামাতা বা অভিভাবক যারা আছেন তারা খেয়াল রাখবেন। শুক্রবার ছুটির দিনে রাজধানীর বিভিন্ন হাসপাতাল এবং নমুনা সংগ্রহ কেন্দ্রগুলোতে মানুষের উপস্থিতি ছিল বেশ কম। তারপরেও সকালের দিকে যারা পরীক্ষা কেন্দ্রে এসেছিলেন তাদের দীর্ঘ সময় লাইনে দাঁড় করিয়ে রাখার অভিযোগ করেছেন অনেকেই। ছুটির দিন হওয়ায় নমুনা সংগ্রহের ধীরগতিও ছিল। সকাল 10টা থেকে নমুনা সংগ্রহের কথা থাকলেও যথাসময় কার্যক্রম শুরু হয়নি। রোগীদের অভিযোগ, উপসর্গ ছাড়া অন্য রোগী যারা আছেন তাদেরকে ভোগান্তিতে পড়তে হচ্ছে। করোনা রোগীদের সেবায় আরও 20টি আইসিইউ বেড, 50টি সাধারণ বেড নতুন করে চালু করেছে বেসরকারি হাসপাতাল ইম্পালস। সকালে সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়েছে। গত 9 মে 250 জন কোভিড আক্রান্ত পুলিশ সদস্যদের চিকিৎসার মাধ্যমে 450 শয্যার হাসপাতালে করোনা সেবা চালু হয়। জানানো হয় হাসপাতালের আইসিইউর মধ্যে ডায়ালাইসিস এবং স্লেট ডায়ালাইসিসের ব্যবস্থাও রয়েছে। সংবাদ সম্মেলনে বলা হয় সাধারণ রোগীদের চিকিৎসার জন্য একটি ওয়ার্ড, কিছু সংখ্যক অপারেশন থিয়েটার উন্মুক্ত রাখা হয়েছে। করোনা সংকটে হাসপাতাল পর্যায়ে অক্সিজেনের চাহিদা 4 থেকে 5 গুণ বেড়েছে। ব্যক্তি পর্যায়ে এই চাহিদা যে কত বেড়েছে তার আর হিসাব নেই। অনেকেই আতঙ্ক থেকে কিনে মজুত করছেন অক্সিজেন সিলিন্ডার, আর সেই সুযোগে খুচরা পর্যায়ে দামও বেড়েছে কয়েক গুণ। করোনায় 80% আক্রান্তের কৃত্রিম অক্সিজেন যন্ত্রের দরকার পড়ে না। প্রেসক্রিপশন ব্যতীত যারা অক্সিজেন কিনছে তাদের আইনের আওতায় আনার দাবি করেছেন চিকিৎসকরা। উৎপাদক এবং বিক্রেতারাও বলছেন দেশে কোনো সিলিন্ডার উৎপাদন হয় না, আমদানি করতে হলেও বিস্ফোরক অধিদপ্তরের অনুমতি নিতে হয়, যা সময় সাপেক্ষ। মানে এখন তো পরিস্থিতি বুঝছেন, অনেকের অক্সিজেন লাগে না কিন্তু কিনে রেখে দিচ্ছে, যে কারণে অনেকটা ক্রাইসিস। কেউ যদি আমার কাছে 10টা সিলিন্ডার কেনার জন্য বলে তা আমি সর্বোচ্চ 1টা বা 2টা সিলিন্ডার আমি তাদেরকে দিতে পারি। রিফিল করে রাখতেছি, বাইচান্স যদি কোনো সমস্যা হয়ে থাকে তখন আবার ওনার পরামর্শ অনুযায়ী যে হ্যাঁ কমে গেছে এখন কত দিব ওইভাবে। আগে আমরা দৈনিক বিক্রি করতাম 10 থেকে 12টা, এখন দৈনিক কাস্টমার আসে 200-250-এর উপরে, কিন্তু আমি 50-60টার বেশি দিতে পারি না। চায়নার থেকে অক্সিজেন সিলিন্ডার এবং অক্সিজেন রেগুলেটর না আসে তাহলে এটা ব্যাপক আকারে খারাপ দিক যাবে। যে পরিমাণ চাহিদা ছিল সেখান থেকে 4 থেকে 5 গুণ এখন বৃদ্ধি পাইছে। অক্সিজেনের প্রাইস আমরা কখনোই বাড়াইনি। আমাদের চাহিদা অনুযায়ী আমাদের প্রোডাকশন ক্যাপাসিটি আছে, জাস্ট সিলিন্ডারের অভাবের কারণে আমরা ফিলিং করতে পারছি না। উইদাউট ডক্টরস প্রেসক্রিপশন যারা অক্সিজেন সিলিন্ডার ডিলার বা বিক্রি করেন তারা যেন অক্সিজেন সিলিন্ডার না বিক্রি করেন। এভাবে কেউ যদি ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া অক্সিজেন সিলিন্ডার বিক্রি করে তাকে আইনের আওতায় আনা উচিত। 3 দিনে গড়ালো রাজধানীর পূর্ব রাজাবাজারের জোন ভিত্তিক লকডাউন। নজরদারি অংশ হিসেবে টহল অব্যাহত রেখেছে আইন শৃঙ্খলা বাহিনী। টহল দিচ্ছে সেনাবাহিনীর মোবাইল টিমও।
লকডাউন এলাকায় কাউকে ঢুকতে এবং বের হতে দেয়া হচ্ছে না, তবে স্বাস্থ্যসেবায় নিয়োজিতদের প্রবেশ ও বের হওয়ায় বাধা নেই। মসজিদ বন্ধ থাকায় জুমার নামাজ আদায়ের জন্য রেড জোনের বাইরে বের হওয়ার চেষ্টা করেন অনেকেই, তবে স্বেচ্ছাসেবকরা তাদের বাধা দেন। স্থানীয় স্বেচ্ছাসেবীদের উদ্যোগে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনা এবং যে কোনো সেবার ব্যবস্থা রয়েছে। রেড জোনের জন্য নির্ধারিত ভ্যান থেকে কাঁচা সবজি ও অন্যান্য জিনিস কিনছেন এলাকাবাসী। সদরঘাট সুমনা ক্লিনিকে আছেন ফুপু, তো ক্রিটিক্যাল মোমেন্টে আছেন, তো ওনাকে ব্লাড দেওয়ার জন্য আমার যেতে হবে। ওয়াক্তের নামাজ হয় ঘরে পড়া যায়, জুম্মার নামাজে তো আর বাসায় হবে না, তাই জন্য বাইরে যাচ্ছে। আমি তো প্রাইভেট জব করি, তো আমাদের তো সাইটে যেতে হবে। বাইরে আছে যারা বাইরেই থাকবে, কিছু লোক বাইরে থেকে দূর থেকে আসে বলতেছে আমি বাইরে ছিলাম 3 দিন থেকে আজকে যাবো। এটা আসলে অন্তত এটা বোঝা উচিত ছিল। তো এই ধরনের বিষয়গুলো মনে হচ্ছে ওদের সচেতনতা এখনো পুরোপুরিভাবে গ্রো হয়নি। হটস্পট নারায়ণগঞ্জ সহ রেড জোন ঘোষিত বিভিন্ন স্থানে তৎপরতা বাড়িয়েছে প্রশাসন। সকাল থেকেই নারায়ণগঞ্জের রূপগঞ্জের সদর ইউনিয়নে বাড়ায় নজরদারি পুলিশ, এবং এতে করে ঠুনকো অজুহাতে কেউ বাইরে বের হতে পারছে না। জরুরি সেবা প্রার্থীদের মাস্ক সহ স্বাস্থ্যবিধি মানতে বাধ্য করতেও দেখা গেছে, এবং একই চিত্র ফেনীর ছাগলনাইয়া পৌরসভা ও ব্রাহ্মণবাড়িয়ার পৌরসভার কয়েকটি এলাকার। বিভিন্ন এলাকার প্রবেশমুখে বাঁশ ও গাছের গুঁড়ি ফেলে চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। তার উপরে যারা রাস্তায় নামছেন তাদেরকে জেরার মুখে পড়তে হচ্ছে। তবে একটু ঢেলেঢালা ভাব নরসিংদীর মাধবদী পৌরসভার 4 ও 5 নম্বর ওয়ার্ডে। উত্তর ও দক্ষিণ বিরামপুর এলাকার প্রবেশমুখে অবস্থান করতে দেখা গেছে বাসিন্দাদের। আজকে আমরা বের হয়েছি হসপিটালে যাওয়ার জন্য। আমার ওয়াইফের সেলাই কাটতে হবে, যার জন্য আমরা এখানে এসে দাঁড়িয়েছি। আমার আরেক ছেলে হায়দার হসপিটালে ভর্তি আছে। মানুষই কিন্তু কোনো কিছুই মানতে পারতেছে না, মানতে চাইতেছে না, এই সমস্যা পড়তেছি আমরা এখন। দর্শক, আমরা নারায়ণগঞ্জের চিত্র সম্পর্কে জানবো। দেখতে পাচ্ছি আমাদের সহকর্মী আমির হোসেন স্মিথ যুক্ত হয়েছেন সরাসরি। স্মিথ, লকডাউন তো আগেও কয়েকটি এলাকায় করা হয়েছিল নারায়ণগঞ্জে, এবং প্রশাসন প্রথম থেকেই তৎপর ছিল। তারপরও যেটি দেখা গেছে, সাধারণের মধ্যে তেমন কোনো ইতিবাচক ফলাফল কিংবা সাড়া পাওয়া যায়নি। এবারে কি অবস্থা দেখতে পাচ্ছেন? ফলাফল কি ইতিবাচক মনে হচ্ছে? মানুষ কি মানছে লকডাউন? নুসরাত, আপনি জানেন যে নারায়ণগঞ্জের করোনার যে হটস্পট, সেখানে কিন্তু এখন পর্যন্ত যে করোনার যে সংক্রমণ প্রায় ৩,৯০৮ জন কিন্তু ইতিমধ্যে সংক্রামিত হয়েছেন, ৯৪ জন কিন্তু ইতিমধ্যেই মারা গিয়েছেন। এবং রূপগঞ্জের যে এলাকাটি লকডাউন করা হয়েছে, এবং পুরো রূপগঞ্জ উপজেলায় এখন পর্যন্ত ৬৬৮ জন আক্রান্ত হয়েছেন। এবং যে উপজেলায় যে ইউনিয়নটিকে লকডাউন ঘোষণা করা হয়েছে, রূপগঞ্জ সদর ইউনিয়ন, সেখানে কিন্তু ৭৫ জন আক্রান্ত হয়েছেন, 1 জন মারা গিয়েছেন বলে আমরা জানতে পেরেছি। যে কারণে মানুষের ভিতরে যে সারা আমরা দেখেছি, যে আমরা সারাদিন সকাল থেকে ওখানে ছিলাম, সে আমরা কিন্তু মানুষের প্রশাসনের ডাকে যে আহ্বানে যে লকডাউন করা হচ্ছে, সেটি কিন্তু মানুষের মধ্যে কিছুটা স্বতঃস্ফূর্তভাবে পালন করতে দেখেছি। তবে কিছু মানুষ উৎসুক জনতার মতো এসে কিন্তু তারা লকডাউন কীরকম হচ্ছে সেটি যাচাই বাছাই করার জন্য অনেকে বেড়েছেন, আবার অনেকে অনেক অজুহাত তুলে বেড়েছেন, জরুরি প্রয়োজন ছাড়া বিনা কারণে অনেকে বেড়েছেন। তবে প্রশাসনকে কিন্তু আমরা বেশ তৎপর দেখেছি রূপগঞ্জে। তারা চেষ্টা করছেন যে কোনো কারণেই যাতে এখানে লকডাউনটি বেচতে না যায়, অর্থাৎ লকডাউনটি যদি বাস্তবায়ন করা যায়, সেজন্য প্রশাসনের পক্ষ থেকে কিন্তু আমরা ব্যাপক তৎপরতা দেখেছি। পুলিশের বেশ কয়েকটি টিম বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়েছেন। উপজেলা প্রশাসনের 2টি মোবাইল টিম কিন্তু সার্বক্ষণিক তারা কাজ করছেন। যারা কথা মানছেন না তাদেরকে জরিমানা করা হচ্ছে, তাদেরকে মাইকিং করা হচ্ছে, এবং বিভিন্ন পাড়া মহল্লায় মোড়ে মোড়ে কিন্তু স্বেচ্ছাসেবক নিয়োগ করা হচ্ছে, তারাও কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণ করছেন। সব কিছু মিলিয়ে অন্যান্য এলাকায়, নারায়ণগঞ্জ শহরে অন্যান্য এলাকায় লকডাউনের যে আমরা ঢিলেঢালা ভাব দেখেছি, সেটি কিন্তু রূপগঞ্জে একটু ব্যতিক্রম। অর্থাৎ রূপগঞ্জে লকডাউনটি কার্যকরভাবে পালন করার জন্য প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক এর আগে যে চিত্র দেখেছিলাম, এবারে তার ভিন্নতা দেখা যাচ্ছে, যেটি একটি পজিটিভ দিক বলা যায়। অনেক ধন্যবাদ আমির হোসেন স্মিথ, আপনি আমাদের সাথে যুক্ত হয়েছিলেন। নিরাপদে থাকবেন। ইউনাইটেড হাসপাতালের আগুনে প্রাণহানির ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের চরম গাফিলতি এবং অবহেলার প্রমাণ পেয়েছে পুলিশের তদন্ত কমিটি। আর এ বিষয়ে রিপোর্ট জমা দেওয়া হয়েছে পুলিশ কমিশনারের কাছে। গুলশান বিভাগ পুলিশের উপকমিশনার সুদীপ কুমার চক্রবর্তী জানিয়েছেন, প্রত্যক্ষদর্শী, ডাক্তার, নার্স, নিরাপত্তাকর্মী, ভুক্তভোগীদের স্বজন, ফায়ার সার্ভিস কর্মীদের বক্তব্য, সিসিটিভি ফুটেজ এবং নথিপত্র যাচাই বাছাই করেই তদন্ত করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মূল ভবনের বাইরে যে স্থাপনা করা হয়েছিল তাতে বিল্ডিং কোড মানা হয়নি। স্থাপনার ভিতরে কোনো অগ্নি নির্বাপন ব্যবস্থাও ছিল না। এসিতে আগুন লাগার পরপর দাহ্য পদার্থ মেশানো ঘর মোছা মপ দিয়েই নেভানোর চেষ্টা করেন এক কর্মী, এবং তাতেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
মূলত করোনা আইসোলেশন ইউনিটটি যে বর্ধিতাংশে সেখানে স্থাপন করা হয়েছিল সেটা কোনো ধরনের বিল্ডিং কোড মানা হয়নি এবং অগ্নিকাণ্ডের সময় দেখা যায় যে ওই করোনা আইসোলেশন ইউনিটের দুটি কক্ষে কোনো ধরনের অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না। প্রতিটি ক্ষেত্রে যার যার দায়িত্বহীনতা ছিল বা গাফিলতি ছিল সেগুলোকে আমরা চিহ্নিত করে আমরা প্রতিবেদনে উপস্থাপন করেছি। 24 ঘন্টায় আবারও করোনার রেকর্ড সংক্রমণ দেখল বিশ্ব। নতুন করে এই ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন 1,36,000-এর বেশি মানুষ। মোট আক্রান্ত 1.25 কোটির বেশি। বৃহস্পতিবার আরও প্রায় 5,000 প্রাণ কেড়ে নিয়েছে ছোঁয়াচে কোভিড-19, আর এ নিয়ে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা এখন 4.25 লাখের কাছাকাছি। এদিন সর্বাধিক মৃত্যু দেখেছে ব্রাজিল, প্রাণ গেছে 1250 বেশি মানুষের। বিশ্বের তৃতীয় দেশ হিসেবে মৃত্যু ছাড়িয়েছে 40,000, আক্রান্ত 8 লাখের বেশি। 900 প্রাণহানি হয়েছে যুক্তরাষ্ট্রে, মোট মৃত্যু 1,16,000-এর বেশি, আক্রান্ত প্রায় 21 লাখ। 7 শতাধিক মৃত্যুতে প্রাণহানি 16,000-এ পৌঁছেছে মেক্সিকোতে। করোনা সংক্রমণের দিক থেকে ইউরোপের সব দেশকে ছাড়িয়ে গেল ভারত। বিশ্বের চতুর্থ দেশ হিসেবে আক্রান্তের সংখ্যা 3 লাখ ছুঁয়েছে এই দেশটিতে। 11তম দেশ হিসেবে মোট মৃত্যু ছাড়িয়েছে 8,500। বৃহস্পতিবার রেকর্ড প্রায় 400 প্রাণহানি দেখেছে ভারত। নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে 11,000-এর বেশি। লকডাউন শিথিলের পরে গেল এক সপ্তাহে দেশটিতে দৈনিক গড় সংক্রমণ ছিল 10,000-এর বেশি। কেন্দ্রীয় সরকার লকডাউন শিথিল করলেও পরিস্থিতির ক্রমশ অবনতিতেই আবারও বিধিনিষেধ কঠোর করেছে তামিলনাড়ু, পাঞ্জাব, কেরালা, ঝাড়খণ্ড সহ বেশ কিছু রাজ্য। আগামী অর্থবছরের বাজেট বাস্তবায়নে আশাবাদী অর্থমন্ত্রী আ.হ.ম মোস্তফা কামাল। অনলাইন ব্রিফিংয়ে তিনি বলেছেন, প্রত্যাশা অনুযায়ী প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জন করা যাবে, করোনা প্রলম্বিত হবে না। এ তথ্য জানিয়ে অর্থমন্ত্রী বলেছেন, অতীতের অসাধারণ অর্জনের ভিত্তি ধরেই প্রণয়ন করা হয়েছে বাজেট। করোনার কারণে এবারের বাজেটে স্বাস্থ্য খাতকে গুরুত্ব দেওয়া হয়েছে, এরপরেই রয়েছে কৃষি খাত। করোনায় যেসব খাত ক্ষতিগ্রস্ত হয়েছে তার সংশোধনের উদ্যোগও নেওয়া হবে। ক্ষতিগ্রস্ত খাতগুলো পুনরুজ্জীবিত করে অর্থনীতিকে চাঙ্গা করার কৌশল হাতে নেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন অর্থমন্ত্রী। করমুক্ত আয়ের সীমা ধীরে ধীরে আরও বাড়ানো হবে বলেও জানিয়েছেন তিনি। যেহেতু স্বাভাবিক পথ আমাদের জন্য ছিল রুদ্ধ, আমাদেরকে ভিন্ন পথে আমাদেরকে কাজটি করতে হয়েছে। সেই জন্য হয়তো আমরা দেখবেন অনেকের কাছে অসঙ্গতি মনে হবে, কিন্তু উপায় ছিল না। আমাদের অসঙ্গতি হলো আমাদের কোনো উপায় ছিল না। বাজেট না থাকলে কোনো অর্থ রাষ্ট্রীয় কোষাগার থেকে নেওয়া যায় না। ব্যবসা বাণিজ্য সহ অর্থনৈতিক কর্মকাণ্ড যখন প্রায় স্থবির, তখন 12% রাজস্ব বৃদ্ধির প্রস্তাব কি বাস্তবসম্মত? কিংবা করোনা টানা কয়েক মাসের চলমান ক্ষতির পরও 8.2% জিডিপির প্রবৃদ্ধি অর্জন সম্ভব? এসব প্রশ্ন তুলেছে গবেষণা প্রতিষ্ঠান সিপিডি। এই সংস্থাটি বলছে, এভাবে অযৌক্তিকভাবে প্রবৃদ্ধি সহ উন্নয়ন দেখাতে গিয়ে বিশ্ববাজারে ভুল বার্তা যাবে। এতে করোনা কেন্দ্রিক বৈশ্বিক সুবিধা থেকে বাংলাদেশ বঞ্চিত হওয়ার শঙ্কাও জানিয়েছে সিপিডি। বছর বছর কালো টাকা সাদা করার সুযোগ রাখার অনিয়ম দুর্নীতি উস্কে দেবে বলেও শঙ্কা করছে সিপিডি। গতানুগতিক বাজেটই হয়েছে এবং কোভিড-19-এর প্রেক্ষিতে যেই ধরনের বহুমাত্রিক সংকট দেখা দিয়েছে, সেটা স্বাস্থ্য, অর্থনীতি, মানবিক, সামাজিক, সেই সংকটগুলোকে মোকাবেলা করার জন্য যথেষ্ট পরিমাণে সৃজনশীল পদক্ষেপ নেওয়া হয়নি। কোভিড-19 আসার পরে কিন্তু সামগ্রিক অর্থনৈতিক ব্যবস্থাপনা, সামগ্রিক অর্থনৈতিক গতি প্রকৃতি কিন্তু পরিবর্তিত হয়ে গেছিল। সুতরাং এই পরিবর্তনটা এখানে প্রতিফলিত হওয়ার দরকার ছিল। হিসাব মেলানোর জন্য এনবিআর কে এবং রাজস্ব আদায়ের সাথে যারা আছেন তাদেরকে একটা অবাস্তব একটা টার্গেটের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। টিভি, মুভি, টেলিফিল্ম, নিউজ সহ আরো অনেক বেশি নিজের হাতের মুঠোয় পেতে আজই ডাউনলোড করুন টফি, টিভির চেয়েও বেশি। করোনার সংকটের মধ্যেই জীবন ঘনিষ্ঠ ও পরিকল্পিত বাজেট দেয়া হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে ভিডিও কনফারেন্সে বাজেট পরবর্তী আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেছেন তিনি। বলেছেন, এবারের বাজেট হচ্ছে করোনার কবল থেকে অর্থনীতি পুনরুদ্ধারের এক ভারসাম্যপূর্ণ বাজেট। জীবন জীবিকার মধ্যে ভারসাম্য বজায় রেখে দেশকে এগিয়ে নিতে শেখ হাসিনা সরকার সময়োচিত সাহসী চিন্তার ফসল 2020-21 অর্থ বছরের বাজেট। তবে বিচার বিশ্লেষণ না করেই বিএনপি বাজেট নিয়ে বিদ্বেষমূলক মিথ্যাচার করছে বলে অভিযোগ করেন ওবায়দুল কাদের। করোনার কবল থেকে অর্থনীতি পুনরুদ্ধারের এক ভারসাম্যপূর্ণ বাজেট হচ্ছে এবারের বাজেট।
এটি একটি জনবান্ধব, জীবন ঘনিষ্ঠ অর্থনৈতিক পরিকল্পনা। কোনো ধরনের বিচার বিশ্লেষণ না করে বিএনপি আগেভাগেই প্রস্তুত করা ও মন গড়া পুরনো গতানুগতিক গল্পের মাধ্যমে প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। প্রস্তাবিত বাজেট গতানুগতিক, বাস্তবায়নযোগ্য নয়। জাতির জন্য হতাশাজনক এই বাজেট করোনা মোকাবেলায় উপযোগী নয় বলেও মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে অনলাইন ব্রিফিংয়ে বাজেট নিয়ে দলের প্রতিক্রিয়া জানাতে গিয়ে মির্জা ফখরুল বলেছেন, স্বাস্থ্য খাতে জিডিপির 5 ভাগ বরাদ্দ দেওয়া দরকার ছিল, যেখানে মাত্র 1.3 ভাগ বরাদ্দ দেওয়া হয়েছে। সাদামাটা উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেছেন, বাজেটে মানুষের জীবন ও জীবিকার যে বিষয়টা গুরুত্ব দেওয়া উচিত ছিল তার কোনোটিই করেনি সরকার। অর্থমন্ত্রী গতকাল 11 জুন জাতীয় সংসদে 2020-21 অর্থ বছরের জন্য 5,68,000 কোটি টাকার একটা গতানুগতিক অবাস্তবায়নযোগ্য বাজেট ঘোষণা করেছেন। এই বাজেট জাতিকে হতাশ করেছে। স্প্যানিশ লিগে আজও আছে দুটি ম্যাচ। রাত 11:30টায় মুখোমুখি হবে গ্রানাডা গেতাফে, আর রাত 2টায় ভ্যালেন্সিয়ার আতিথ্য নেবে লেভান্তে। এবারের লিগে দারুণ পারফর্ম করেছে গেতাফে। অ্যাটলেটিকো মাদ্রিদকে পেছনে ফেলে টেবিলের 5 নম্বরে থাকা দলটি গ্রানাডাকে হারিয়ে ধরে রাখতে চায় সেই ধারা। শেষ 4 থেকে লিগ শেষ করার লড়াইয়ে থাকা ভ্যালেন্সিয়ার প্রতিপক্ষ লেভান্তে। এই ম্যাচের আগে ইনজুরিতে ক্রিস্টিয়ানো পিকচিনিও, এসকুয়েল গ্যারি আর নিষেধাজ্ঞার কারণে মিডফিল্ডার কন্ডোগবিয়ার সার্ভিস পাবে না ভ্যালেন্সিয়া। আপনারা দেখছেন সব খবর। ছোট্ট একটা বিরতিতে যাচ্ছে, এক্ষুনি ফিরে আসছে, সাথে থাকুন। স্বাগত আরও একবার, আপনারা সব খবর দেখছেন। জ্বর, কাশি ও শ্বাসকষ্টে আজও 4 জন মারা গেছেন। রাতে পাবনা সদরের দোহারপাড়াতে নিজ বাসায় মৃত্যু হয় 65 বছর বয়সের এক ব্যক্তির। স্বজনরা জানিয়েছেন, বেশ কিছুদিন ধরেই কাশি ও শ্বাসকষ্টে ভুগছিলেন তিনি। পরে স্বাস্থ্যবিধি মেনে তাকে দাফন করা হয়, তবে নমুনা সংগ্রহ করেনি স্বাস্থ্য বিভাগ। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে মারা গেছেন 50 বছর বয়সী এক ব্যক্তি। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালেও মারা যান 2 জন, তাদের নমুনা সংগ্রহ করা হয়েছে। চট্টগ্রামে করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। গত 24 ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন 207 জন, মারা গেছেন 2 জন। সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে চট্টগ্রাম মেডিকেল কলেজ, বিআইটিআইডি ও ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় ল্যাবে গত 24 ঘন্টায় 538টি নমুনা পরীক্ষায় 207 জনই পজিটিভ। আর নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্ত 4,593 জন। গত 24 ঘন্টায় 2 জন সহ এখন পর্যন্ত 106 জন মারা গেছেন। বর্তমানে বিভিন্ন হাসপাতালে আইসোলেশনে আছেন 340 জন, হোম কোয়ারেন্টাইনে 395 জন। রেড জোন ঘোষণার পরে বান্দরবান সদর, রুমা, লামা, আলীকদম, নাইক্ষ্যংছড়ি উপজেলায় লকডাউন চলছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়াকড়ির কারণেই রাস্তায় মানুষের চলাচল কম। ওষুধের দোকান ছাড়া অন্য সব দোকানপাট বন্ধ রয়েছে, যান চলাচলও বন্ধ, তবে জরুরি পণ্যবাহী গাড়ি চলাচল অব্যাহত রয়েছে। নিত্য প্রয়োজনীয় পণ্য কেনা বেচার জন্য রোববার ও বৃহস্পতিবার সীমিত পরিসরে হাট বাজার খোলা থাকবে। সিভিল সার্জন অফিসের হিসেবে বান্দরবানে এই পর্যন্ত 78 জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এবং দর্শক, আমরা বান্দরবান থেকে একটু বিস্তারিত জানতে চাই। আমাদের সহকর্মী বাটিং মারমার মাধ্যমে তিনি আমার সাথে যুক্ত হয়েছেন। বাটিং, লকডাউন মানুষ মানছে কিনা? যদি আপনার পিছনের চিত্র দেখা যাচ্ছে একেবারেই নিরিবিলি, তার মানে হয়তো মানুষজন বাড়িতেই অবস্থান করছে। তারপরে জানতে চাই মানুষের সহায়তায় প্রশাসনের ব্যবস্থা কি, প্রশাসন কি পদক্ষেপ নিয়েছে? বৃষ্টি, আপনি যেমনটি বলেছেন, বান্দরবনে গত 3 দিন ধরে এই লকডাউন খুব কড়াকড়িভাবে পালন করতেছে। কারণ বান্দরবনের অভিভাবক, আমাদের পার্বত্য মন্ত্রী এবং জেলা প্রশাসক দাউদুল ইসলাম সহ বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা করোনা কিন্তু পজিটিভ পাওয়া গেছে, যার কারণে বান্দরবনে খুব কড়াকড়িভাবে লকডাউন পালন করছে এবং খুব অপ্রয়োজনীয় মানুষজন তেমন ঘোরাফেরা করতেছে না। আপনি দেখেন, আমি বাজারের দিকে এখন পুরো বাজারের এলাকায় আছি, অনেক দোকানপাট সব বন্ধ, অপ্রয়োজনীয় মানুষ কিন্তু কেউ আসে না। আর আপনার মাধ্যমে আরেকটা জিনিস জানিয়ে রাখি, বান্দরবনে যে করোনার টেস্ট
কোভিড-19 টেস্ট বান্দরবনে না থাকায় মানুষের একটু দুর্ভোগ পোহাতে হচ্ছে, কারণ বান্দরবনের নমুনা সংগ্রহ করে ওটাকে চট্টগ্রাম এবং কক্সবাজার নিয়ে যেতে হচ্ছে, যার কারণে ওখান থেকে রেজাল্টটা ফিরে আসতে আসতে প্রায় 5-7 দিন লেগে যায়, যার কারণে মানুষের মধ্যে একটু ক্ষোভ রয়েই গেছে। এই ছিল আমার কাছে সর্বশেষ করোনা পরিস্থিতি। অনেক ধন্যবাদ বাটিং, আপনি নিজেও নিরাপদে থাকবেন। সিলেটের নমুনা পরীক্ষার সক্ষমতার চেয়ে দ্বিগুণ নমুনা জমা হওয়ায় অনেকেই ফলাফল পেতে অপেক্ষা করতে হচ্ছে 3 থেকে 7 দিন পর্যন্ত। আর সেই সাথে মহানগরীতে নমুনা সংগ্রহের একটি মাত্র বুথ থাকায় দীর্ঘ লাইনের কারণে সংক্রমণের ঝুঁকিও বাড়ছে। তাই আরও পিসিআর ল্যাব, নমুনা সংগ্রহের বুথ বৃদ্ধির দাবি করছে নগরবাসী। লাইন, অনেক অসুস্থ রোগী গিয়েও এখানে বসে থাকতে হয়, তারপর টেস্ট দেওয়ার পর দেখা যাচ্ছে যে 4-5 দিনের মধ্যে ফলাফল আসছে না। আমাদের আসলে ল্যাবের সংখ্যাটা আরো বাড়ানো জরুরি মনে করতেছি। যা ক্যাপাবিলিটি, দুইটা মেশিনে 184 400-র একটু কম টেস্ট আমরা ডেইলি করতে পারি, কিন্তু স্যাম্পল কালেকশন হচ্ছে ডেইলি 900। সরকারি যে টেকনোলজিস্ট, তার পাশাপাশি আমরা কিছু বেসরকারি টেকনোলজিস্ট আমরা নিয়েছি এবং ইতিমধ্যে আমাদের যে সিলেটের যে সিটি মেয়র মহোদয়, উনি আমাদের 2টি বুথ করে দেওয়ার মানে নিশ্চয়তা দিয়েছেন। এটা নিয়ে কাজও চলছে, আমরা আশা করছি এটা খুব তাড়াতাড়ি আমরা শুরু করে দেবো আরও এই টেস্ট বাড়ানোর জন্য। এদিকে করোনা সংকটের মাঝেও কর্মব্যস্ত মোংলা বন্দর। যদিও মহামারীর কারণে জাহাজ কম ভিড়ছে, তবে প্রতিদিনই পণ্য ওঠানামা সহ বন্দরের অন্যান্য কার্যক্রম নিয়ম অনুযায়ী চলছে। কর্তৃপক্ষ বলছে সবকিছু ঠিক থাকলে এবারে 120 কোটি টাকা আয়ের আশা করা হচ্ছে। গেল কয়েক বছরেই বন্দরের সুযোগ সুবিধা এবং সক্ষমতা বেড়েছে, এতে আমদানি রফতানি বাণিজ্য গতিশীল হয়েছে বলে দাবি বন্দর ব্যবহারকারীদের। তবে আরও কিছু আধুনিক সরঞ্জামাদের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তারা। গেল অর্থ বছরে 133 কোটি টাকা রাজস্ব আয় হয়েছিল মোংলা বন্দরে। একটা জাহাজ খালি করতে চিটাগাং বন্দরে যে সময় লাগে তার 4 ভাগেরও 1 ভাগ সময় লাগে মোংলা বন্দরে। এত দ্রুততম এবং কম পয়সায় শুধু এই বন্দর ব্যবহার করা যায়। ইম্পোর্টাররা যারা মাল নিয়ে আসে তাদের হয়রানি অহেতুক ছোট ছোট অজুহাত দেখিয়ে মানে হয়রানি স্বীকার করতেছে। ফলে এই যে ইম্পোর্টাররা বা এই যারা আমদানি করছে, আমদানিকারকরা, এরা ভবিষ্যতে আর এই বন্দর ব্যবহার করবে না। অতি সত্বর এখানে একজন রেগুলার কমিশনার প্রয়োজন, যিনি তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণের মধ্য দিয়ে রাজস্ব আদায় থেকে শুরু করে সকল প্রকার গতিশীলতা বাড়াতে পারবেন। আগামী 3 মাসে যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসের বলি হতে পারেন আরও কমপক্ষে 55,000 মানুষ। ঋতু পরিবর্তনের কারণে এই পরিস্থিতির অবনতি ঠেকানো না গেলে এ সময় মোট মৃত্যু 3 লাখ হতে পারে। ওয়াশিংটন ইউনিভার্সিটির গবেষণায় এরকম ভয়াবহ তথ্যই উঠে এসেছে। বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশটিরই যখন এই হাল, তখন আমেরিকার বাকি দেশগুলোর পরিস্থিতি আরও উদ্বেগ বাড়াচ্ছে। করোনা ভাইরাসের ভ্যাকসিন পরীক্ষার 3য় শেষ ধাপের জন্য প্রস্তুত মার্কিন বায়োটেক মডার্না। সব ঠিক থাকলে জুলাই মাসেই পরীক্ষা শুরু হবে। অংশ নেবেন 30,000 স্বেচ্ছাসেবক। mRNA 1273 এই ভ্যাকসিন নিয়ে যৌথভাবে গবেষণা করছে যুক্তরাষ্ট্রের জাতীয় স্বাস্থ্য ইনস্টিটিউট NIH এবং মডার্না। মার্চে 45 জনের দেহে প্রথম পরীক্ষামূলক প্রয়োগ হয় ভ্যাকসিনটির। এরপরেই মে মাসে সাফল্য নিশ্চিত হলে জুনে শুরু হয় দ্বিতীয় ধাপের ট্রায়াল, যাতে নাম লেখান 300 স্বেচ্ছাসেবক। উৎপাদক প্রতিষ্ঠানটি বলছে দ্বিতীয় ধাপের ট্রায়ালেও প্রাথমিক সাফল্য মেলায় পরের ধাপে এগোনোর ব্যাপারে অনুমতি দিয়েছে NIH। বাজেটে নিত্যপণ্যের মূল্য কমার আভাস থাকলেও বাজারে কিন্তু সেই সুবাতাস নেই। চাল, আটা, আলু, পেঁয়াজ, রসুন সরবরাহের ক্ষেত্রে উচ্চ করের হার কমিয়ে আনার ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী। কিন্তু এই ভরা মৌসুমে অস্থির চালের বাজার। বেড়েছে সব ধরনের চালের দাম। পাইকারি পর্যায়ে বস্তা প্রতি সর্বোচ্চ 250 টাকা, খুচরা কেজি প্রতি 3 থেকে 6 টাকা পর্যন্ত দাম বেড়েছে। স্বস্তি নেই সবজির দোকানেও। সপ্তাহের ব্যবধানে বেশিরভাগ সবজির দাম কেজিতে 5 থেকে 10 টাকা পর্যন্ত বেড়েছে, কিছু কিছু ক্ষেত্রে আরও বেশি। বলা যায় 40 থেকে 70 টাকার মধ্যেই বিক্রি হচ্ছে বেশিরভাগ মৌসুমী সবজি। কিছুটা নিম্নমুখী রসুন, আদার বাজার। দামে তেমন একটা হেরফের নেই মাছ মাংসের বাজারে। চাষের রুই কাতলা মিলছে 250 থেকে 350 টাকা কেজিতে। শিং, মাগুর, চিংড়ি সহ নদীর মাছের স্বাদ নিতে হলে প্রতি কেজির জন্য গুনতে হবে 600 থেকে 700 টাকা। কমেছে ব্রয়লার মুরগির দাম, প্রতি কেজি 140 টাকা, আর 1 কেজি গরুর মাংসের জন্য দিতে হবে 600 টাকা। সব চালের দাম বস্তাতে 150 টাকা করে বাড়ছে। আটের চাল আমরা আগে বিক্রি করতাম 43-44 টাকায়, আটের চাল বিক্রি করতেছি 48 টাকা। মিনিকেট বিক্রি করতাম
50 থেকে 52 টাকা মিনিট বিক্রি করতেছে না, 56-58 টাকা। জিনিসপত্র কম না, জিনিসপত্র প্রচুর আছে, কিন্তু বাজার একটু চড়া, বাজার দাম বেশি। পেঁপে ছিল 40 টাকা, এখন 50 টাকা। করলা ছিল 60 টাকা, এখন 70 টাকা। যেমন বেগুন ছিল 40 টাকা, এখন 50 টাকা। পেঁয়াজের দাম একটু কমছে, দেশি পেঁয়াজ 45 টাকা কেজি, ইন্ডিয়ানটা 28-30 টাকা কেজি। আলু 4 টাকা বাড়ছে, আলু আগে ছিল 24, এখন হচ্ছে 28। রসুনের দামও কমছে, গত সপ্তাহে ছিল রসুন 120-30 টাকা কেজি, এই সপ্তাহে 105 টাকা 100 টাকা কেজি। করোনা সংকটময় সময়ে বিশাল অঙ্কের বাজেট দিয়েছে সরকার, যা বাস্তবায়নে অর্থায়ন হবে বড় চ্যালেঞ্জ। ব্যাংক ব্যবস্থা থেকে বাড়িয়ে দেওয়া হয়েছে ঋণ লক্ষ্য, এতে বাধাগ্রস্ত হতে পারে বেসরকারি খাতের বিনিয়োগ। বিশ্লেষকরা মনে করছেন রাজস্ব ব্যবস্থাপনা ঢেলে সাজাতে হবে, পাশাপাশি পুনরুদ্ধার করতে হবে অর্থনীতি। শুধু বরাদ্দ বাড়িয়ে নয়, বাস্তবায়ন সক্ষমতা অর্জন করাও জরুরি। বিশ্লেষকরা মনে করেন জীবন এবং জীবিকা পুনরুদ্ধারে দ্রুত গতিতেই কর্মপরিকল্পনা হাতে নেওয়া দরকার। যে গতি সেটা ফিরিয়ে আনার চেষ্টা করতে হবে, কিন্তু আমাদের সেই চেষ্টাটা যেন আমাদের স্বাস্থ্য ঝুঁকিকে না বাড়িয়ে তোলে, সেদিকটাই আমাদের লক্ষ্য করতে হবে। আভ্যন্তরীণ খাত থেকে একটা বড় অংশ আমরা ঋণ হিসেবে নিতে হয়, তাহলে কিন্তু তখন কিন্তু এই পরিস্থিতিটা আরো কিন্তু খারাপের দিকে যেতে পারে। যেহেতু ব্যবসা বাণিজ্য এবং সাধারণ মানুষের আয় হয়নি, তার ফলে কিন্তু অনেক ক্ষেত্রেই কিন্তু আশানুরূপ কিন্তু করের প্রবৃদ্ধি আমরা দেখতে পাবো না। কর জিডিপির হার যদি আমরা পরবর্তী বছরগুলোতে খুব একটা বাড়াতে না পারি, তখন কিন্তু আমাদের এটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি সৃষ্টি করা। রপ্তানি খাতে তো ধস, তারপরে বিদেশে কর্মরত প্রবাসীদের পাঠানো অর্থ সেটা অনেক কমে গেছে, এবং এইগুলো তো অদূর ভবিষ্যতে খুব একটা থেকে উত্তরণের সম্ভাবনা কম। প্রস্তাবিত বাজেট উচ্চাভিলাষী নয়। করোনা মোকাবেলায় 10,000 কোটি টাকা বরাদ্দ সহ বাজেটে গণমুখী অনেক সিদ্ধান্তই নেওয়া হয়েছে। বিকেলে চট্টগ্রাম সার্কিট হাউসে বাজেট প্রতিক্রিয়া এসব কথা বলেছেন তথ্যমন্ত্রী। এ সময় বিএনপি নেতার বাজেট নিয়ে সমালোচনার জবাবে মন্ত্রী বলেছেন, বাংলাদেশেই সর্বপ্রথম বিএনপি কালো টাকা সাদা করার সুযোগ দিয়েছিল, তবে বিশ্বের অনেক উন্নত দেশে এমন সুযোগ থাকায় বাংলাদেশের বাজেটেও তা অনুসরণ করা হয়েছে বলে মন্তব্য করেছেন তিনি। 11 বছর ধরে আমরা কারো মতে প্রতিবারই উচ্চবিলাসী বাজেট দেওয়া হয়েছে, এবং আল্লাহর রহমতে আপনাদের সম্মিলিত প্রচেষ্টায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে সেই বাজেট বাস্তবায়নের মধ্যে দিয়ে দেশ আজকে এগিয়ে গেছে। গেলবারের তুলনায় এবারের উত্থাপিত বাজেটে কৃষি খাতে বরাদ্দ খানিকটা বেড়েছে। বিশ্লেষকরা বলছেন, কৃষিতে ভর্তুকি ও বরাদ্দ বাড়লেও তার গুণগত ব্যবহারের সক্ষমতা বাড়েনি। আবার করোনাকালে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত উত্তরবঙ্গে কৃষির জন্য নেওয়া হয়নি বিশেষ কোনো উদ্যোগ। সর্বনিম্ন সুদে ঋণ দেওয়ার কথা থাকলেও কাঙ্ক্ষিত পরিমাণের নগদ প্রণোদনার অভাবও তারা দেখছেন। পাশাপাশি করোনা পরবর্তী গ্রামীণ ও কৃষি অর্থনীতি পুনরুদ্ধারে সামাজিক, রাজনৈতিক, প্রশাসনিক কাঠামোর মেলবন্ধনের সম্পদের সুষ্ঠু ব্যবহার, অপচয় রোধ, ব্যয় কমানোর মতো কার্যকর ব্যবস্থাপনায় গুরুত্ব দিচ্ছেন বিশ্লেষকরা। নাই সার নাই বীজ, সার দিলে গাছটা একটু বড় হবে। আমাদের থেকে যদি না টাকায় সরকার, তাহলে তো আমরা না খেয়ে মরে যাবো। তারা এই সুযোগটি পাবে কি না, কিভাবে পাবে, সেটির কিন্তু কাঠামোগত কোনো বিশ্লেষণ আমরা এখন পর্যন্ত লেখালেখিগুলোতে পাচ্ছি না। ইনপুটগুলো আছে, সেই জায়গায় যদি সরকারের বাজেটে বড় একটা গুরুত্ব না দেওয়া হয়, তাহলে দেখা যাচ্ছে এই অঞ্চলের কৃষক এই সমস্ত দুর্যোগের সাথে একটি চ্যালেঞ্জের মুখোমুখি হবে। সরকারের গোডাউনে তুলে দিতে পারতেন, এবং কৃষকের টাকা সরাসরি মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে যদি কৃষকের হাতে পৌঁছাতো, তাহলে সেইটা কৃষক বান্ধব একটা উদ্যোগ হতো। বগুড়ার শাকিল নামে এক যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত ব্যক্তি একাধিক হত্যা মামলার আসামি বলে জানিয়েছে পুলিশ। স্থানীয়রা জানিয়েছেন, শহরের নারুলি তালপট্টি এলাকার বাসিন্দা শাকিলের সাথে বালু ব্যবসা এবং জুয়ার আসরের চাঁদা তোলা নিয়ে বিরোধ ছিল কয়েকজনের সাথে। শাকিল দুপুর 12টার দিকে আকাশতারা এলাকায় দুই যুবককে মারধর করে। তারই কিছুক্ষণ পরে কয়েকজন আবার ধারালো অস্ত্র দিয়ে শাকিলকে জখম করে। তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কক্সবাজারের টেকনাফে পাহাড়ি এলাকায় বৈদ্যুতিক সঞ্চালন লাইনের সাথে লেগে এক বন্য হাতির মৃত্যু হয়েছে। ভোরে নীলা ইউনিয়নের পশ্চিম পানখালীর খন্দাকাতা এলাকায় এই ঘটনা ঘটেছে। স্থানীয়রা জানান, খাবারের সন্ধানে পাহাড় থেকে নেমে আসে হাতিটি। এ সময় বৈদ্যুতিক তারের সাথে সুর আটকে গেলে বিকট শব্দ করে ছিটকে পড়ে হাতিটি। এলাকাবাসী এসে বন বিভাগ আর বিদ্যুৎ বিভাগের লোকজনকে খবর দেন। বন বিভাগের টেকনাফ রেঞ্জের কর্মকর্তা জানিয়েছেন, হাতি চলাচলের রাস্তায় অপরিকল্পিতভাবে বিদ্যুতের লাইন নিয়ে এই দুর্ঘটনা। তবে বিদ্যুৎ বিভাগের লোকজন দাবি করছে নিরাপদ উচ্চতাতেই ছিল তার, কি কারণে তা নেমে গেছে তা খতিয়ে দেখা হবে। এখানে হাতি আমরা দেখেছি অবজারভেশনে, কোনো ধরনের কি নাই, কত চিহ্ন নাই। ফুল ঘুরাইতে গেছে খাদ্য আহারের জন্য, তখন বিদ্যুৎ স্পষ্ট হয়ে হাতি এটা একটি পূর্ণ সুস্থ হাতি, শুধু খাদ্যের অন্বেষণে বেরিয়েছিল এবং বিদ্যুৎ আহিত হয়ে সে ঘটনাস্থলে মারা গেল। ইতালিয়ান কাপের খবরে আজ কোপা ইতালিয়ার সেমিফাইনালে মুখোমুখি হবে দুই জায়ান্ট ইউভেন্টাস ও এসি মিলান। বাংলাদেশ সময় রাত 1টায় অ্যালিয়াঞ্জ স্টেডিয়ামে শুরু হবে এই মহরণ। কাপ সেমিফাইনালের প্রথম লেগের ম্যাচ 1-1 গোলে ড্র হওয়ায় ফাইনালে যাবার সমান সুযোগ থাকছে ক্রিস্টিয়ানো রোনালদোর ইউভেন্টাস আর ইব্রাহিমোভিচের এসি মিলানের। ম্যাচের জন্য প্রস্তুত হতে গেল এক সপ্তাহ ধরেই পূর্ণাঙ্গ অনুশীলন সেশন করেছে তুরিনের ক্লাবটি। এই ম্যাচে চোটের কারণে গঞ্জালো হিগুয়েন ও কিলিয়ানের সার্ভিস পাবে না ইউভেন্টাস। অন্যদিকে চোটের কারণে দলের মূল তারকা ইব্রাহিমোভিচকে পাচ্ছে না এসি মিলানো। যারা দেখছেন সব খবর, আবারও একটা বিরতি, এক্ষুনি ফিরে আসছি, সাথে থাকুন। বিরতির পরে আবারও আমন্ত্রণ, আপনারা দেখছেন সব খবর। করোনা ভাইরাসের নমুনা পরীক্ষায় ব্রাহ্মণবাড়িয়া একটি বেসরকারি হাসপাতালে স্থাপন হলো পিসিআর ল্যাব। ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে ল্যাবের কার্যক্রম পরিদর্শন করেছেন জেলা প্রশাসক, সিভিল সার্জন সহ প্রশাসনের কর্মকর্তারা। সংশ্লিষ্টরা জানিয়েছেন, আগামী 20 জুন থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষা কার্যক্রম শুরু হবে এবং সরকার নির্ধারিত ফি 3,500 টাকা নেওয়া হবে। করোনা সংকটের মধ্যে বিধি নিষেধ উপেক্ষা করে দোকানপাট খোলা রাখার দায়ে রংপুরে কয়েকজন ব্যবসায়ীকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। প্রথম দিনে গতকাল নগরীর শাপলা চত্বর, বেতপট্টি সহ বিভিন্ন শপিং মল ও বাজারে যৌথ অভিযান চালায় জেলা প্রশাসন, মেট্রোপলিটন পুলিশ ও সেনাবাহিনী। খবর পেয়ে তড়িঘড়ি করে তারা ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করেও শেষ রক্ষা আর হয়নি। নির্ধারিত সময় বিকেল 4টার পরে দোকানপাট খোলা রাখার দায়ে 11 ব্যবসায়ীকে 45,000 টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। করোনা সংক্রমণ রোধে আগামীতেও এ ধরনের অভিযান চলবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। করোনার চিকিৎসায় সারা বিশ্বে এ পর্যন্ত যত প্লাজমা থেরাপি দেওয়া হয়েছে তার মধ্যে সবচেয়ে বড় ট্রায়ালটি হতে যাচ্ছে ভারতের নাগপুরে প্লাটিনা ট্রায়াল। এর নেতৃত্ব দেবে নাগপুর সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল। কোভিড-19 গুরুতর অসুস্থ রোগীদের উপরেই প্লাজমা থেরাপির কার্যকারিতা যাচাই রাজ্যভিত্তিক এই পরীক্ষা হবে এবং এর অংশ হিসেবে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর চিকিৎসা নিয়ে সুস্থ হওয়া ব্যক্তিদের দেহ থেকে প্লাজমা সংগ্রহ করা হয়েছে। এবারে তা প্রয়োগ করা হবে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন 5 শতাধিক করোনা রোগীর উপর। করোনা ভাইরাসের প্রভাবে ব্যাপক ক্ষতির মুখে এয়ারলাইন্স ব্যবসা। আন্তর্জাতিক বিমান চলাচল সংস্থা IATA বলছে, করোনা ভাইরাসের কারণে ফেব্রুয়ারির পর থেকে শুধু যাত্রী নয়, কার্গো বিমান চলাচল বন্ধ রয়েছে। এরই মধ্যে প্রায় $40,000 কোটি ক্ষতির মুখে পড়েছে এয়ারলাইন্স ব্যবসা। চলতি অর্থ বছরে যা $84,000 কোটি ছাড়িয়ে যাবে। 1/3 কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা এমিরেটসের, যাতে চাকুরি হারাবেন প্রায় 9,000 কর্মী। এরই মধ্যে ফ্রান্স সরকার এই খাতে বিশেষ প্রণোদনা ঘোষণা করেছে। কুড়িগ্রামে সেপটিক ট্যাঙ্কে পড়ে 2 জনের মৃত্যু হয়েছে। সকালে ফুলবাড়িতে এই ঘটনা ঘটেছে। নিহতরা হলেন সুজন এবং আলামিন। পুলিশের প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, গঙ্গাঘাট এলাকায় একটি বাড়িতে কাজ করার সময় নির্মাণাধীন সেপটিক ট্যাঙ্কে পড়ে যান রাজমিস্ত্রি আলামিন। তাকে উদ্ধারে গুরুতর অসুস্থ হয়ে পড়েন সুজনও। উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের 2 জনকে মৃত ঘোষণা করেন।
প্রস্তাবিত বাজেট নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন চট্টগ্রামের ব্যবসায়ী, পেশাজীবী সহ বিভিন্ন শ্রেণীর মানুষ। এটিকে জীবন ও জীবিকার বাজেট বলছে চট্টগ্রাম চেম্বার অব কমার্স। তবে চট্টগ্রামের ভঙ্গুর স্বাস্থ্য খাতের উন্নয়নে আলাদা বরাদ্দ চান অন্যরা। পাশাপাশি বন্দরনগরীর কাঙ্ক্ষিত উন্নয়ন নিশ্চিত করারও তাগিদ তাদের। চট্টগ্রামে এলিভেটেড এক্সপ্রেসওয়ে, আউটার রিং রোড, বে টার্মিনাল, কর্ণফুলী টানেল সহ বেশ কয়েকটি চলমান বড় প্রকল্পে বরাদ্দ নিশ্চিত করা এবং নির্ধারিত সময়ে কাজ শেষ করতে পদক্ষেপ নেওয়ার দাবিও জানিয়েছেন সংশ্লিষ্টরা। পর্যাপ্ত স্বাস্থ্য সামগ্রী নেই আইসিইউ, নেই ভেন্টিলেটর, নাই অক্সিজেন ব্যবস্থা। চট্টগ্রামে আরও অনেক বেশি স্বাস্থ্য মেডিকেল কলেজ অথবা মেডিকেল সরকারি উদ্যোগে মেডিকেল হাসপাতাল প্রয়োজন। চট্টগ্রাম বাংলাদেশের অর্থনৈতিক ক্ষেত্রে, বাণিজ্যিক ক্ষেত্রে সবচেয়ে বেশি অবদান রাখে, রাজস্বের ক্ষেত্রেও, কিন্তু সবসময় সমস্ত দিকে অবহেলিত, স্বাস্থ্যখাতে আরো বেশি। এই বাজেটটা ইমপ্লিমেন্টেশনের করার জন্য সততা, স্বচ্ছতা এবং দক্ষতার সাথে যদি এই কাজ মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা যারা আছি সবাই মিলে করি, তাহলে দেশকে এগিয়ে নিয়ে যাবে। পর্যাপ্ত সরবরাহ থাকার পরও চট্টগ্রামে শাকসবজি, মাছ, মাংস সহ নিত্য পণ্যের দাম বেড়েছে। বন্দরনগরীর কাঁচা বাজার ঘুরে দেখা গেছে ঢেঁড়স, পটল, বরবটির দাম কেজিতে বেড়েছে 5 থেকে 10 টাকা পর্যন্ত। লেবুর দামও কমছে না, মশলার বাজারও চড়া। বিক্রেতাদের দাবি বৃষ্টির কারণে ফসল উঠছে না, সরবরাহ কম, এই কারণে দাম বাড়তি। এছাড়া সমুদ্রে মাছ ধরা বন্ধ থাকার অজুহাতে সব ধরনের মাছের দাম বেড়েছে। অন্যদিকে 120 টাকার ব্রয়লার মুরগি এখন বিক্রি হচ্ছে 160 টাকায়। তবে অপরিবর্তিত রয়েছে গরুর মাংসের দাম, কেজি প্রতি বিক্রি হচ্ছে 600 থেকে 700 টাকায়। 160 টাকা 70 টাকা করে মুরগি, আপনার ব্রয়লার মুরগিটা, আর সোনালী মুরগিটার নিচে 270 টাকা করে। এটা তো আগে ছিল যে 220 টাকা। বৃষ্টি পড়ছে, বৃষ্টির কারণে মাল সবজি সব নষ্ট হয়ে যাইতেছে, আবাদও কম হইতেছে, সে কারণে মানে সবজির দামটা একটু বাড়ছে আর কি। এখন মাংস নেই, মাংসের কাছে টাকা পয়সাও নাই, আর মাংস আপনার জিনিস নেই অল্প, অনেক সীমিত, মশলা সীমিত, কিন্তু আগের থেকে অনেক পড়ে গেছে। এলাচি, লং, দারচিনি সব কিছু পড়ে গেছে। কাপ্তাইয়ে শতাধিক দুস্থ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। সকালে কাপ্তাই সেনা জোনের উদ্যোগে নতুন বাজার শীতমরম মৈদংপাড়ায় দরিদ্র মানুষের হাতে তুলে দেওয়া হয় বিভিন্ন সামগ্রী। এ সময় কাপ্তাই জোনের ভারপ্রাপ্ত উপঅধিনায়ক মেজর ইয়াসির আদনান উপস্থিত ছিলেন। করোনা মহামারীর শুরু থেকে সেনা সদস্যরা কাপ্তাই ও রাজস্থলী উপজেলার বিভিন্ন দুর্গম পাহাড়ি এলাকায় বসবাসরতদের ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দিচ্ছে বলেও জানিয়েছেন তিনি। ইংলিশ প্রিমিয়ার লিগ শুরু হতে আর কোনো বাধা নেই। ইপিএল কর্তৃপক্ষের সাথে বৈঠকে বুধবার থেকেই লিগ শুরু করতে সম্মতি দিয়েছে সব ক্লাব। প্রজেক্ট রিস্টার্ট নামে ইংলিশ লিগ আবারও শুরু করার লম্বা পরিকল্পনা নেয় লিগ কর্তৃপক্ষ। তবে শুরুতে এই পরিকল্পনার বিরোধিতা করে একাধিক ক্লাব এবং ফুটবলার সময়ের সাথে নিয়ম মেনে সপ্তাহে 2 বার করে করোনা টেস্ট, সামাজিক দূরত্ব মেনে অনুশীলন সহ বিভিন্ন নিয়ম মেনে ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরতে শুরু করেছে ক্লাবগুলো। এবং বৃহস্পতিবার ইংলিশ লিগ কর্তৃপক্ষের সাথে অনলাইন সভায় 17 জুন থেকে লিগ শুরুর জন্য মত দিয়েছে লিগের 20 ক্লাব। বুধবার অ্যাস্টন ভিলা, শেফিল্ড ইউনাইটেড আর আর্সেনাল ম্যান সিটি ম্যাচ দিয়েই ইপিএল শুরু হবে। আসন্ন ইংল্যান্ড সফরের জন্য 29 সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। তবে ব্যক্তিগত কারণ দেখিয়ে নাম সরিয়ে নিয়েছেন হারিস সোহেল এবং মোহাম্মদ আমির। জুলাই 3 টেস্ট ও 3 ম্যাচে টি20 সিরিজ খেলতে ইংল্যান্ড সফর যাবে পাকিস্তান। 30 জুলাই টেস্ট দিয়ে শুরু হওয়ার কথা সিরিজের ইংল্যান্ড সফরের জন্য দলে ডাক পেয়েছেন 36 বছর বয়সী পেসার সোহেল খান। এছাড়া সর্বশেষ অনূর্ধ্ব 19 বিশ্বকাপে দারুণ খেলা মিডল অর্ডার ব্যাটসম্যান হায়দার আলীকে দলে রাখা হয়েছে। দেশ ছাড়ার আগে 20 ও 25 জন কোভিড-19 টেস্ট করাবে গোটা দল। কেউ যদি পজিটিভ হন তখন রিজার্ভ থাকা ক্রিকেটাররাই জায়গা পূরণ করবেন। 2021 সালের টোকিও অলিম্পিকের জন্য 80% প্রস্তুত হয়েছে সবগুলো ভেন্যু ও আনুষঙ্গিক সুবিধা, এমনটি জানিয়েছে আয়োজকরা। নির্বাহী কমিটির সভাপতি ইয়োশিরো মোরি বলেছেন, করোনার কারণে অলিম্পিক 1 বছর পিছিয়ে যাওয়ায় ভেন্যু জটিলতা তৈরি হয়েছে। কিছু ভেন্যুতে অন্য আসরের বুকিংও রয়েছে। ইতিমধ্যে আসরের খরচ কমানোর পরিকল্পনাও করছে স্বাগতিকরা। তবে কি পদক্ষেপ নেওয়া হবে সেটি এখনও অনিশ্চিত। ধারণা করা হচ্ছে গেমস 1 বছর পিছিয়ে যাওয়ায় জাপানের আর্থিক ক্ষতির পরিমাণ দাঁড়াবে অন্তত $2 বিলিয়ন। দর্শক, আজকের সব খবর এ পর্যন্তই। যে কোনো সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন যমুনা টেলিভিশনে। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট, ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলে। লগ ইন করুন www.jamuna.tv, Facebook/যমুনা টেলিভিশন, YouTube/যমুনা টিভি। সবাই সাবধানে থাকবেন, নিরাপদে থাকবেন। ধন্যবাদ।